আজকে জীবনেই প্রথম উত্তরবঙ্গগামী ট্রেন ধরার জন্য এলাম দক্ষিণেশ্বরে। এতদিন ভাবতাম যে বাড়ির থেকে মাত্র 20 মিনিট লাগে দক্ষিণেশ্বর যেতে, ক্যাবে তো আরোই কম লাগে, যদি ট্রাফিক না থাকে হার্ডলি 20 থেকে 25 মিনিট লাগে, তো বেকার কেন শিয়ালদা যাব। এই উত্তরবঙ্গ আর কাঞ্চনকন্যা দুটোই দক্ষিণেশ্বরে দাঁড়ায়, তো ভাবলাম এবার আমার সাথে অন্য কেউ নেই, লাগেজও পরিমাণে কম, তাহলে দক্ষিণেশ্বর থেকেই ওঠা যাক। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই কাঞ্চনকন্যা বা উত্তরবঙ্গ আসে। আমরা অনেকবারই উত্তরবঙ্গ বা কাঞ্চনকন্যা করে ফেরবার সময় দক্ষিণেশ্বরে নেমেছি, তখন 2 নম্বরে নামায়। এই পাশেই মেট্রোর লাইনটাও দেখা যাচ্ছে, খুব ইজিলি মেন রোড থেকে এখানে উঠে আসা যায়। এই একটা টানেল মতো করা আছে, দাঁড়িয়ে থাকি এখানে কাঞ্চনকন্যার আস্তে আস্তে কম বেশি 9টা বাজবেই, যদিও প্রজেক্টের টাইম বোধহয় 8:53, বাট হাতে অনেকটা সময় আছে, এখন ঘড়িতে বাজে মাত্র 8:25। ভালো বসবার জায়গা, প্রচুর লাইটস, অসুবিধার কিছুই নেই। বাজে প্রায় 9টা, আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রবেশ করছে দক্ষিণেশ্বরে। তাহলে ওই রাফলি বুঝে নিন 11 ঘন্টা মতো আমাদের জার্নি টাইম হবে। দক্ষিণেশ্বরে 9টায় উঠলাম, শিলিগুড়ি জাংশনে এর পৌঁছানোর কথা 8টার সময়। আমার বন্ধুকে বলা আছে গেটের কাছে অপেক্ষা করতে, কারণ এখানে কোচ খুঁজে ওঠা একটু চাপের। ঠিক কোন জায়গায় পড়বে কোচ লোকেশনের তো কোনো ইন্ডিকেশন নেই, মোটামুটি একটা আন্দাজ করে উঠতে হবে। চেপে বসলাম কাঞ্চনকন্যার A1 কোচে। এই 2AC-র যাত্রার জন্য আমার শিলিগুড়ি অবধি ভাড়া পড়েছিল কম বেশি 1350 টাকা। রাত্রিবেলার ট্রেন, আলাদা করে বিশেষ দেখাবার মতো কিছু নেই। যা গল্প, যা অভিজ্ঞতা, তার সমস্তটাই আমাদের এই জার্নির দ্বিতীয় দিনে। সকাল হওয়ার অপেক্ষা ছিল, খেয়ে দিয়ে ঘুম দিলাম শিলিগুড়ি পৌঁছানোর অপেক্ষা করে। পরবর্তী দিন সকালে যখন ঘুম ভাঙলো, আমাদের ট্রেন বাগডোগরা ক্রস করে গেছে, আর মিনিট 15-20 অপেক্ষা, তারপরেই আমরা প্রবেশ করব শিলিগুড়ি জাংশনে। ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা, একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশনে। আমাদের আজকের যে গাড়ি, সে অলরেডি নাকি 7:30টায় চলে এসছে। এবার যেটা নতুনত্ব দেখলাম, যে বর্ষা এখনো পুরোপুরি কাটেনি, তবে এই সবুজে ঘেরা পরিবেশে আমরা যে ট্রাভেল করলাম, চা বাগানের পিছনে না পাহাড়ের যে স্তর, সেটা অল্প অল্প বোঝা যাচ্ছে। এবং আমি ইনস্টাগ্রামেই একজনের রিলস দেখলাম, এই দিন 2 আগেই শিলিগুড়ি ফুলবাড়ি অঞ্চল থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। মনে একটা আশা আমারও আছে যে এই দার্জিলিংয়ে যাচ্ছি, হয়তো কাল সকালে তার দেখা পেলেও পেতে পারি। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশনের টয় ট্রেনের ট্র্যাক, এবং টয় ট্রেনের যারা এখান থেকে উঠবেন ভাবছেন, তার দেখুন স্টেশন কি সুন্দরভাবে সাজানো। টয় ট্রেনের যে কটা স্টেশন আছে তার নাম দেয়া, ওদিক থেকে শুরু করলে দার্জিলিং, বাতাসিয়া, ঘুম, সোনাদা, টুং, কার্শিয়াং, তিনধারিয়া, শুকনা, এরপরে এই কটা স্টপেজ আছে টয় ট্রেনে। অন্য যতবারই এসছি এবারও একই কথা, সেটাই বলবো, এনজেপিতে নামার থেকে শিলিগুড়ি জাংশনে নামলে সময় অনেকটা বাঁচবে। এনজেপির এখন মডার্নাইজেশনের কাজের জন্য প্রচুর হাঁটতে হচ্ছে, তবে শিলিগুড়ি জাংশনে কিন্তু সেই সমস্যাটা অতটা নেই। আমরা মোটামুটি ওই দিকের প্ল্যাটফর্মে ছিলাম, ওভারব্রিজ দিয়ে ক্রস করে এপাশে এসে নামলেই মোটামুটি আপনি গাড়ির পার্কিংয়ে পৌঁছে যাবেন। আর আমরা শিলিগুড়ি জাংশন স্টেশন ছাড়ছি, আর তার সঙ্গে প্ল্যাটফর্ম ছাড়লো এনজেপি থেকে যে ভিস্তারোমটি যায়, সেই ভিস্তারোম। শিলিগুড়ি জাংশনের স্টেশনের ঠিক বাইরে এই হোটেলটি, আর এখানে রেস্তোরাঁ কাম বার আছে। এইখানটা দিয়ে বেরিয়ে ডান দিকেই পার্কিং। আচ্ছা দেখুন, আমাদের যে এজেন্সির সঙ্গে আমরা ঘুরছি তারাই কিন্তু ওনাকে পাঠিয়েছে। গুড মর্নিং মনদীপজি। মনদীপজির সঙ্গে আমরা ঘুরবো, চালিয়ে রওনা হতে। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরের পার্কিংটা। এখানেও যদিও টুকটাক কাজ হচ্ছে, বাট ওয়ে বেটার দ্যান এনজেপি। কি বলিস শুভ্রজিৎ? ও অনেক কাজের সূত্রে বারবার শিলিগুড়ি আসে, ওর সাথে কথা হলো, একই কথা মনে হলো, মাচ বেটার, অনেক বেটার। আমরা ওভারব্রিজটা ক্রস করেই প্রায় পার্কিংয়ে পৌঁছে গেছি। আমাদের এবারের এই যে 3 নাইট 4 ডেজের ট্রিপ, সেখানে আমাদের গাড়ি থাকবে এই সুইফট ডিজায়ার গাড়িটি। মনদীপজি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে উনিও ঘুরবেন, এবং চলুন রওনা হওয়া যাক। আজকে ট্রেন যেহেতু একদম পারফেক্ট টাইমে এসছে, আমরা 8:10-15 বাজতে না বাজতেই কিন্তু শিলিগুড়ি ছাড়বার মতো অবস্থায়।
ট্রাফিক পাওয়ার সুযোগ নেই। যদি আমরা নন স্টপ যাই 3 ঘন্টার মধ্যে দার্জিলিং অনায়াসে পৌঁছে যাওয়া যাবে। আচ্ছা, আর আমরা যাদের সঙ্গে এবার এসেছি নীলাভ ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ওনারা কিন্তু এই একটা রিফ্রেশমেন্ট কিট প্রত্যেকটি গেস্টকে দিয়ে থাকে যখন গাড়িতে বোট করে। একটু শুভ্রজিৎ দেখে বলতো কি কি আছে এখানে। আমাদের দুজনের জিনিস একসঙ্গেই দেওয়া, এর মধ্যে একসাথে দুজনের আছে। এটা দুটো লেজ আছে। আচ্ছা, দুটো গগলস, ব্রিটানিয়ার গগলস স্লাইস কেক আর কি, স্লাইস কেক আছে, হ্যাঁ দুটো। আচ্ছা, আর জল আছে, জলের বোতল। এটা কার্যকরী বল, যারা এতটা ট্রাভেল করে আসছে, কোনো ধর হ্যাঁ মানে অন্যান্য রেস্তোরাঁ বা ক্যাফেটেরিয়াতে দাঁড়ানোর আগে তোর একটু টুকটাক খিদেটা মিটবে। চলিয়ে মন্দির জি, ফির রওনা হতে হ্যাঁ। হ্যাভ আ সেফ জার্নি। শুভ্রজিৎ চলো দার্জিলিং। মনদীপজির এই ডিজায়ার গাড়ির কন্ডিশন বেশ ভালো। আমরা দুজন মানুষ যাচ্ছি, আমাদের এর থেকে বেশি আর কিছু প্রয়োজন নেই। লাগেজ এই ডিজায়ার গাড়িতে আপনারা জানেনই বুট স্পেস খুব ভালো থাকে। লাগেজ রাখবার পরেও মানে ড্রাইভার প্লাস 4 আর কি খুব ভালোভাবে এই গাড়িতে যাওয়া যায়। আমরা আজকে দার্জিলিং যাচ্ছি, নতুন করে বলবার কিছু নেই। আমি এই জাস্ট গুগল ম্যাপস চেক করলাম গাড়িতে বসবার পরে, আমাকে দেখাচ্ছে এখান থেকে কেভেন্টার্সের ওই সার্কেলটা পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট নেবে। অ্যাপ্রক্সিমেটলি রোড ডিস্টেন্স 65 কিলোমিটার্স। এবার একটা মজা আছে, আমরা এবার যে হোটেলটিতে গিয়ে উঠছি ইচ্ছে করেই এবার একটু অন্য হোটেল নিয়েছি। আমি সাধারণত আপনাদের সবসময় গান্ধী রোড বা কেভেন্টার্সের পাশেই কোনো হোটেলে থেকে রিভিউ করে দেখাই যেখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স টুয়ার্ডস নেহেরু রোড বা চৌরাস্তা। এইবার যে জায়গাটি আমরা থাকছি সেটা একদম চৌরাস্তার ওই যে ফাউন্টেন সেখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স হলেও সেখান অব্দি গাড়ি যায় না। তো আমাদের বলা আছে, আমাদের এজেন্সির মারফত হোটেল কনভে করে দিয়েছিল যে আপনারা মোটামুটি কেভেন্টার্স বা ভানু ভবনের ওখানে পৌঁছে, তার মানে ওখানে পৌঁছানোর রাদার 15 মিনিট আগে ওনাদের জানাতে, তাহলে ওনারা পোর্টার অ্যারেঞ্জ করে দেয়। সেই জিনিসটা কিভাবে কি হয়, কতটা দেখি সেটা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। आपसे मेरा बस कुछ एक आध सवाल है। अभी जैसे टूरिस्ट सीजन तो अभी ऑलमोस्ट शुरू होने ही वाला है। अभी 10-15 दिनों के बाद से पूरा रश रहेगा अगले 2-3 महीने तक। तो अभी जैसे आपकी जैसी गाड़ी है स्विफ्ट डिजायर, राइट, अगर कोई मान के चलिए बस स्टेशन से दार्जिलिंग के होटल तक ड्रॉप लेना चाहे, मैं टूरिस्ट सीजन की ही बात कर रहा हूँ, ऑफ सीजन के रेट्स तो चलो थोड़े कम होते हैं, तो वो आप यूजुअली कितने में ऑफर करते हो? लाइक एज अ रिजर्व्ड व्हीकल अगर कोई स्टेशन से मतलब होटल्स तक जाए दार्जिलिंग के, तो वो क्या रेट रहता है आपका? यहाँ पे 3500 तक 35 चला जाता है। और कोई अगर मिरिक का साइट सीइंग करते हुए जाए तो वो तो 4500। और अभी तो जैसे एक कॉन्सेप्ट है, बहुत लोग उसको भी लेते हैं, आपको भी आइडिया होगा कि आपको ही वो आप मतलब खुद के साथ रख दे। लेट्स से दे आर गोइंग टू 3 डिफरेंट प्लेसेस, तो वो आप ही के गाड़ी में पूरा ट्रिप अगर करना चाहे तो उस हिसाब से अगर पर डे बेसिस में कोई जाए तो यूजुअली टूरिस्ट सीजन में क्या रेट रहता है पर डे का? वही सर मिनिमम 3500, और डिस्टेंस हिसाब से वो थोड़ा कम ज्यादा होगा ना? कम ज्यादा होगा। ओके, बट अप्रोक्सीमेटली कोई 4000 दिन का पकड़ के चल सकता है, राइट? उसमें आपका मतलब पिकअप हो गया, साइट सीइंग हो गया, कुछ भी चाहिए, और आप उस हिसाब से गेस्ट के साथ रहोगे फिर इन दैट केस। ओके, আমরা যে জায়গাটায় এসে দাঁড়ালাম সেই জায়গাটাকে কিভাবে বর্ণনা করে আপনাদের বোঝাবো জানি না। এই জায়গাটি হয়ে বহুবার গেছি, প্রত্যেকবার একই রকম ভালো লাগে, তবে এরকম ভরা বর্ষার সময় এই জায়গাটা যে কতটা আরো বেশি সুন্দর সেটা আপনাদের একটু কাছ থেকে দেখাই। শিমুলবাড়ি চা বাগান থেকে যখন আপনারা ডান দিকে সুভাষ ঘিসিং মার্গ হয়ে রোহিণীর দিকে এগোবেন, এখানে এই পাহাড়ের পাদদেশে একটাই খোলা মাঠ মতো আছে। এটা কিন্তু কোনো প্রপার টুরিস্ট ডেস্টিনেশন নয়, অর্ধেক লোক এখানে দাঁড়ায়ও না, কিন্তু এই জায়গাটিতে এলে আমি কথা দিতে পারি আপনারা মেসমারাইজড হবেন নেচারের বিউটি দেখে। আচ্ছা, এবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার এবার সফর সঙ্গী এবং আমার এই সীমিত কজন যারা বন্ধু এখনো, এই ধরুন আমাদের দুজনেরই 30 ছাড়িয়ে গেছে, সেই স্কুল লাইফে আলাপ বন্ধুত্ব একই রকম আছে,
এরকম কিছু সামান্য লোকই পড়ে আছে, তার মধ্যে একজন হচ্ছে এই শুভ্রজিৎ আমার যে সময়কার বন্ধু, সেই হিসেব করতে গেলে এখন ওই খাতা নিয়ে বসতে হবে কত বছর হলো। হ্যাঁ, আমরা দুই বন্ধু এবার 3 নাইট 4 ডেজের একটা ছোট্ট ট্রিপ প্ল্যান নিয়ে উত্তরবঙ্গে এসেছি, এবং আমাদের এই গোটা ট্রিপটা সাজিয়ে দিয়েছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। ওনারা একটি বিশ্বস্ত ট্যুর অর্গানাইজার, যারা সারা ভারতব্যাপী এবং বিদেশেও বিভিন্ন জায়গায় ট্যুর করিয়ে থাকে। আমাদের এবারের যে প্ল্যান, তাতে শুধুই যে আমরা দার্জিলিং থাকবো তা নয়, দার্জিলিংয়ের ঘোরা শেষে আমরা কার্শিয়াং এবং উত্তরবঙ্গের আরও নানা জায়গা ঘুরে দেখব, এবং সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে থাকবে আমাদের ট্রাভেল সিরিজ। এই ট্রাভেল সিরিজটি খানিক দীর্ঘ হবে, অনেকগুলি পর্ব থাকবে। আশা করি আপনাদের যদি আমাদের এই প্রথম এপিসোডের কাজ ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, এবং সাবস্ক্রাইব করলেই কিন্তু আগামী পর্বের নোটিফিকেশন পেতে থাকবেন। আর পাহাড়ে ওঠা শুরু করলাম, আর এই দেখুন গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আমরা যখন নিচে ছিলাম তখনই দেখছিলাম পাহাড়গুলো গোটাটাই মেঘে ঢাকা। যদিও এটা আশা করি এবার এসছি, এমনটা নয় যে আমাদের জানা ছিল না যে বৃষ্টি হতে পারে। আর দার্জিলিংয়ে উঠবার সময় এই সেই চেনা পরিচিত আমাদের ঝর্ণা রাস্তার ধারে। গুগল ম্যাপস এটার নাম গিদ্দা পাহাড় ঝর্ণা বলে ঠিকই, জানি না সঠিক নামকরণ কি। নাম জেনে কি কাজ আছে বলুন, সৌন্দর্যটা দেখুন। ভালোই বৃষ্টিটা পড়ছে, ছাতা বার করার এখনো প্রয়োজন পড়ছে না। আমরা যত ওপরের দিকে উঠবো বৃষ্টির পরিমাণও ততটাই বাড়বে। কেমন লাগছে শুভ্রজিৎ? অসাধারণ। এইরকম ঝর্ণা আলাদাই, মানে আমরা তো আর স্বর্গ নরক দেখি না, আর সাধারণ মানুষের কাছে এটাই স্বর্গ। অপূর্ব। এসে দাঁড়ালাম সেই আইকনিক আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে। আমি এতবার দার্জিলিং এ এসেছি, এইরকম মেঘে ঢাকা আই লাভ কার্শিয়াং এর ভিউ পয়েন্ট আগে কখনো দেখিনি। এখান থেকে একটা অসাধারণ ভিউ থাকে, মানে আশপাশের ভ্যালির সমতলের। তার 10%ও এখন ভিজিবল নয়। সামনের চা বাগানটা খানিক দেখা যাচ্ছে, নিচের দেখুন ওই রাস্তাগুলো ক্রস করেই আমরা এসছিলাম। আস্তে আস্তে ক্লিয়ার আপ হচ্ছে মনে হচ্ছে শুভ্রজিৎ, মেঘ সরছে। আপনারা হয়তো ভাবছেন যে রিতমরা তো কোথাও ব্রেকফাস্ট স্টপ নিল না, ইচ্ছে করেই দাঁড়ায়নি। তো সত্যি কথা বলতে ওনাদের ওই কিটে যা খাবার ছিল তাতে মোটামুটি পেট অনেকটাই ভরেছে। আর আমরা প্রত্যেকবার যখন দার্জিলিংয়ে উঠি যে জায়গাটিতে দাঁড়াই, আবারও সেখানেই দাঁড়াবো। মূল টাউন কার্শিয়াং থেকে এই মিনিট 20 লাগে যেতে। আমরা দাঁড়াবো মার্গারেটস ডেকে। ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে। আমরা ক্রস করছি WBTDCL এর কার্শিয়াং টুরিস্ট লজ। একবার এসে আমরা ছিলাম এই প্রপার্টিটির। আমার চ্যানেলেই একটা ডিটেল রিভিউ পাবেন। এই পাশেই ওনাদের যেটা খাবার জায়গা, একদমই খালি এখন। কার্শিয়াং ক্রস করেছি, এই পাইন ফরেস্ট গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কুয়াশার পরিমাণ দেখুন, সামনে উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সেটাই প্রায় দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়ে আছে। কি বলছে আমাদের অল্টিটিউড এখন 1700 মিটার। এখানে টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 22-23 ডিগ্রি মতো। আমরা টুং স্টেশন ক্রস করে এই মিনিট 5 গেলাম, আর রাস্তার ধারেই এই গুডরিকের যে এই প্রজেক্ট
মার্গারেটস হোপ। আগেও অনেকবার দেখিয়েছি, চলুন। এই রুটের এত ভালো ক্যাফেটেরিয়া আর কোনোটাই নয়। সব থেকে সিনিক ভিউ তো আছেই, প্লাস খাবার দাবারও ভালো। এইরকম কিছুটা এন্ট্রেন্সের জায়গাটা, সামনেটা প্রচুর গাছগাছালি। এই অ্যাকচুয়ালি ওনাদের যে চা বাগানটা সেটাই নিচের দিকটা, এখানে অবশ্যই কোনো এন্ট্রি নেই, তবে মেন আমাদের রেস্তোরাঁর অংশটা এদিক দিয়ে অ্যাক্সেস করা যায়। এত সুন্দর এনাদের রিসেপশন এরিয়াটাই বা বসবার জায়গাটাই, কি বলবো। গুডরিকের যে ইতিহাস চা বাগানের, তাও এখানে লেখা আছে। বলছে when it's Darjeeling tea, it has to be Goodrick. Incorporated in the state of West Bengal in 1977, the group owns 30 tea gardens and 27 tea factories spread over Darjeeling towards Assam and Kachar. এই সেই ম্যাজিক্যাল ওয়াকওয়েটা শুভ্রজিৎ তো বোধহয় প্রথম এলি, ও দেখে আমি বিশ্বাসই করতে পারছে না যে এরকম রোড সাইড ক্যাফেটেরিয়া। আর আজকে যেন মনে হচ্ছে আমার প্রাইভেট আর কি, নিজের বাড়ির আর কি, কেউ নেই লোকজন। টুরিস্ট সিজনে এখানে লাইন পড়ে যায় এক এক সময়। ভিউটা দেখুন শুধু আশপাশে, শুধু চা বাগান যে গুডরিকের, তার তো ভিউ আছে গোটা ভ্যালি। কাশ এখানে ড্রোনটা ওড়ানো যেত, কি যে ভালো লাগছে। মার্গারেটস ডেকের এই বাইরের সেকশনটা এত সুন্দর, আমরা প্রত্যেকবার এলে এখানেই বসি। আমরা অর্ডার দিলাম একটা গ্রিল চিকেন স্যান্ডউইচ, 400 টাকা পড়বে, আর একটা হট চকলেট 200 টাকা মতো। অবশ্যই এক্সপেন্সিভ অন্যান্য রোড সাইড ইটারিজগুলোর থেকে, বাট এখানে এই যে নিট অ্যান্ড ক্লিন একটা হাইজেনিক পরিবেশ পাচ্ছেন, এত সুন্দর একটা ভিউ, অবশ্যই সেটারও একটা কস্ট আর কি আছে। সেই 200 টাকার হট চকলেট আমি মনে হচ্ছে আগের বার খেয়েছি, জানিস, অনেকটা ওই মাইলো জাতীয় খেতে হয়। আর এই যে স্যান্ডউইচ, এইটাই 400 টাকা দাম। এটায় যা পোর্শন সাইজ দেখছি, একটা প্লেটে একজনেরই হবে। তবে ঠিক আছে, দেখ আমাদের কলকাতার দিকে, দক্ষিণ কলকাতা বা পার্ক স্ট্রিটের ক্যাফেটেরিয়াতে এর থেকে বরং হ্যাঁ এরকমই দাম, কম বেশি এরকমই দাম। তাই আমার গায়ে লাগছে না। আর এই ভিউটার জন্য 400 কেন 4000 টাকাও দেওয়া যায়। এটা এসে গেল আজকে আমাদের মানে ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন, কারণ এরপরে আর কতটা কি লাঞ্চ হবে জানি না। অলরেডি 11টা বেজে গেছে। দার্জিলিং পৌঁছতে পৌঁছতে কম করে 1টা বাজবেই। আমরা একটা মিক্সড পাস্তা নিলাম, চিকেন মিক্সড পাস্তা। আমাদের দুই বন্ধুর খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখন অবধি যা যা খেলাম তার মধ্যে এই পাস্তাটা বেস্ট। আমার সাজেশন থাকলো একবার এসে ট্রাই করে দেখবেন, ওয়ার্থ দি মানি। স্যান্ডউইচটাও ভালো ছিল না, গ্রিল স্যান্ডউইচটা শুধু বাজে লেগেছে আমাদের। ওই হট চকলেটটা একদম ভালো লাগেনি। ওটা একদম মনে হচ্ছে বাড়িতে দুধ দিয়ে কেউ মাইলো গুলো দিয়েছে। ওটা 200 টাকা দেওয়ার জন্য নয়, কিন্তু এমনি ভালো। আর এখানে যারা চা খেতে ভালোবাসেন, আমি যেরকম চা খাই না, কফি খাই, চা এখানে পাওয়া মানে খুব ভালো পাওয়া যায়। ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, আপনারা যারা ভালো বোঝেন চা পাতার ব্যাপারে তারা ধারণা পাবেন। আমার অতটা ধারণা নেই যদিও। ও চা ভালোবাসে, তবে ওকে আমি দার্জিলিংয়ে গিয়ে পৌঁছে দার্জিলিংয়ের ভালো চা খাওয়াবো। এইটা শোনা যায়। আমরা কিন্তু খালি রাস্তা ধরেই এলাম, একদমই জ্যাম পাইনি। মার্গারেটস ডেকের পরে এই জোর বাংলো ক্রস করছি, এখান থেকে ভেঙে গেল টাইগার হিলস, কালিম্পং এর দিকে যাওয়ার রাস্তা। আমরা সোজা অগ্রসর হচ্ছি এখন ঘুমের দিকে। এখানে দেখে আশপাশের দেখে মনে হচ্ছে না সন্ধে নেমে আসছে। ঘড়িতে কিন্তু এখন মাত্র বাজে দুপুর 12টা। এতটাই কুয়াশা এখানে বেশি। দেখুন রাস্তাঘাট কিরম হয়ে আছে। আর এই দেখুন আমরা ক্রস করছি ঘুম রেলওয়ে স্টেশন। এদিক থেকে মিরিক 35 কিলোমিটার। পুরো মেঘে এবং কুয়াশায় ঢাকা এই ঘুমের রেলওয়ে স্টেশন। সারা ভারতবর্ষের সবচেয়ে উঁচু।
আমরা সেদিন যখন ইভেন্চুয়ালি দার্জিলিংয়ে গিয়ে পৌঁছলাম তখন আবহাওয়া একেবারেই খারাপই বলা যায়, ভিজিবিলিটি প্রায় কিছুই ছিল না। সাধারণত এই বাঁকগুলো যখন অন্যবার পেরোই তখন দার্জিলিংয়ের যে ঘন জনবসতি তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তবে এবার সেরমটা হলো না। তবে তা বলে কি কম ভালো লাগলো? একেবারেই নয়। অন্য প্রত্যেকবারের মতো যখন রিলায়েন্স ডিজিটালটা ক্রস করলাম এবং মন এটা আন্দাজ পেল যে দার্জিলিংয়ে আমরা মোটামুটি ঢুকে গেছি, তখন মনের আনন্দটাই অন্যরকম। সেই চেনা পাহাড়ি পথ বেয়ে দার্জিলিং রেলওয়ে স্টেশনটিকে বাঁদিকে রেখে আমরা এগোতে থাকলাম মূল টাউন দার্জিলিংয়ের দিকে। দিতে বাজে 12:30, আমরা পৌঁছে গেলাম ক্লক টাওয়ার এবং রামাডাস সার্কেলটায়। তবে আজকে কিন্তু আমরা এদিকে নামবো না, মানে এদিকে নেমেও যাওয়া যেত। আমাদের পোর্টার অলরেডি এসে গেছেন, আমরা মিনিট 15 আগে ফোন করে দিয়েছিলাম ওনাকে। উনি আমাদের পিক আপ করবে ভানু ভবনের থেকে। ভানু ভবনের রাস্তাটা থেকে চড়াইটা কম। আমরা এবার উঠছি হচ্ছে উড়ান নির্বাণা রিসর্টে। আপনারা অনেকেই চেনেন, ওয়ান অফ দি হাইয়েস্ট রেটেড রিসর্টস ইন দার্জিলিং, একদম মল রোড লাগোয়া এই রাস্তাতে। নিয়ে যাই, এখানেও প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড, সবই আছে চেনা বাঙালির। এই কেভেন্টার্স আমাদের সামনে, এই রাস্তা ধরেও হেঁটে উঠে যাওয়া যায়, বাট অনেকটা চড়াই করতে হবে সেক্ষেত্রে। ভানু ভবনের সামনেই আমরা নেমে গেলাম, পিছনে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এখান থেকে হোটেলের পোর্টার নিয়ে যাবে আমাদের হোটেলের দিকে। সুব্রজিৎ, 18 বছর পর দার্জিলিংকে কি রূপে দেখলি? এটা অন্য জায়গা মনে হচ্ছে। তবে এটাই সমস্যা যে সুব্রজিৎ 18 বছর পর এলো 18 ঘন্টার জন্য। অন্তত 180 ঘন্টা নিয়ে এলে তোর কিছু হতো। খুবই কম। হ্যাঁ, এই সামনে আই লাভ দার্জিলিং এর লোগো। এই রাস্তাটায় জানিস আমিও এতবার এসেছি, খুব একটা আশা হয় না। বাট যাই হোক, এইবার এই হোটেলটা এখানে আছে বলেই এতটা ঘুরতেও হলো বা পায়ে হেঁটে যাওয়ার একটা সুযোগ আছে। বাঁ দিকটা হচ্ছে আবার উইন্ডামেয়ারের এন্ট্রি, এই রাস্তা বরাবরই। আসার আগেই হুডিটা কিনেছিলাম, এসে ভাবছিলাম নিয়ে এলাম, পড়ার সুযোগ হবে কি। মন্দ লাগছে না জানেন, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু, দা হুডি ফিলস গুড আর কি। আর দেখুন এই রাস্তা বরাবর হেঁটে এলাম, সামনেই সেই অপূর্ব দার্জিলিং এর চৌরাস্তার প্রথম দেখা পেলাম এই ট্রিপে এসে। ওহ, একটা আলাদাই ভাইব জায়গাটার। বছরে যদি আপনি 5বারও আসেন, এই জায়গাটা পুরনো হয় না। ওয়েলকাম টু দার্জিলিং। সব সময় গমগমে পরিবেশ। আচ্ছা, আমরা এসে গেছি প্রায় আমাদের হোটেলে। এই যে মল রোডের ঠিক ফাউন্টেন আমাদের ডান দিকে, এখানে গোল্ডেন টিপসের শোরুমটা। এখান থেকে নিচের রাস্তা নিয়ে যাচ্ছে আমাদের উড়ান নির্বাণার দিকে। এই মুখে একটা মাস্কাটেল স্টারডাস্ট বলে হোটেল আছে, চলুন। গোল্ডেন টিপসের ওই মুখটা থেকে প্রায় মিনিট খানেকের হাঁটা। এই সময়টা তো বোঝা যাচ্ছে না কারণ এটা ডাউনহিল। এই দিক থেকেই নামতে নামতে চলে গেলে একরকম, তবে ওপরে এই রাস্তায় যদি আবার কেউ মাল নিয়ে ওঠে তার জান বেরিয়ে যাবে। এই ডান দিকে নির্বাণা, হচ্ছে নির্বাণার এন্ট্রি। চলুন, পুরো ভ্যালিটাই মেঘে ঢেকে আছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে উড়ান নির্বাণার রিসেপশন এবং ওয়েটিং এরিয়া। দেখুন ছোটোর উপর এই সামনে ওনাদের
রিসেপশন ডেস্ক। দেখি আমাদের ঘর কোথায় হবে জানি না, দারুণ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা মতো। এনাদের রুম এখনো স্যানিটাইজ হচ্ছে, রেডি হচ্ছে। আমাদের দেখালো আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে, মানে আমাদের যে রুমের ক্যাটাগরি আমরা বুক করেছি সেটা হচ্ছে প্রিমিয়াম ভিউ রুম উইথ আ ব্যালকনি, অ্যান্ড অন টপ অফ ইট ওনারা এটাকে আপগ্রেডই বলছেন। আমি জানি না আপগ্রেড না ডাউনগ্রেড, সেটা থাকলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের এনাদের সামনে একটা বিরাট লন এরিয়া মতো আছে, সেই লন এরিয়াটার অ্যাক্সেস আমাদের রুমের ভিতর থেকেই আছে। সো দ্যাটস অ্যান অ্যাডেড প্লাস। যারা হায়ার ফ্লোর যে রুমগুলো থাকবেন, মানে এখানে এই যে রিসেপশনের অংশটা দেখছেন, এই ফ্লোরেই যে রুমগুলো, সেখান থেকে ন্যাচারালি ভিউটা আর একটু বেটার। গ্রাউন্ড ফ্লোরের রুমে ভিউটা খানিক অবস্ট্রাক্টেড, কারণ ওটা গার্ডেন বা লন ফেসিং। তো বললো আজকে ওপরের যে ফ্লোর সেখানে কোনো রুম নেই, তো আমাদের ওনারা ওই নিচে আর কি 2 তলা সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে আমাদের রুমগুলো। আমাদের এই যে প্ল্যান আমাদের নীলাভ ট্যুরিজমের তরফ থেকে বুক করে দেওয়া হয়েছে, তাতে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনার পাবো দুজনের। ব্রেকফাস্টের টাইমিং সকাল 7:30 থেকে, আর ডিনারটা বোধহয় রাত 9:30-10টার মধ্যে করে নিতে হবে। এই যে উড়ানের অন্যান্য প্রপার্টির মতো এখানেরও যে রেস্তোরাঁ, সেটা কিন্তু পিওর ভেজ রেস্তোরাঁ। তো আমাদের যা খাবার ইনক্লুডেড থাকবে সেগুলো ভেজ খাবার দাবার, এটা মাথায় রাখতে হবে। মল রোড থেকে সিআর দাস রোড ধরে হেঁটে চলে এলে এখানটা পৌঁছতে পারবেন আর কি। বিরাট কমপ্লেক্স, উড়ান নির্বাণার কমপ্লেক্সটা অনেকটা জায়গা জুড়ে। দেখা যাক আমাদের এখানে কিরকম কি অভিজ্ঞতা হয়। প্রথম এখানে এলাম, আমি এর আগে যতবারই দার্জিলিং এসেছি আমার ব্যক্তিগতভাবে কেভেন্টার সার্কেলটার কাছে থাকতে ভালো লাগে, কমিউনিকেশনটা খুব ইজি। এখানে কিন্তু এই পোর্টারের ওপর ডিপেন্ডেন্সি আছে। আর এই যে সামনের রাস্তা, সেখানে 4 চাকা গাড়ি না চললেও দেখলাম বাইক চলে, মানে বাইক ট্যাক্সির ফেসিলিটি আছে। মানে এখান থেকে ধরুন আপনারা ভানুভবন যাবেন, দার্জিলিং জু যাবেন, কিংবা কারোর ক্ষেত্রে হাঁটাটা সত্যিই হয়তো সমস্যার, কারণ এখান থেকে আপহিল টুয়ার্ডস মল, সে কিন্তু বাইকে করে ওই মলের মুখটায় অবধি নেমে যেতে পারেন। তো এই ফেসিলিটিগুলো আছে। দেখুন কোনো হোটেলই তো 100% পারফেক্ট হয় না, সবারই প্লাসেস অ্যান্ড মাইনাসেস থাকে। এটা যেরকম নিরিবিলি জায়গা ঠিকই, কিন্তু কমিউনিকেশনের একটা সমস্যা আছে। বাইরেটা কমন এরিয়াটা উড়ান নির্বাণার কিছুটা এরকম। কি সুন্দর না? এই সিঁড়িগুলো দিয়ে নেমে গেলে কমন রাস্তা ধরে লনের অ্যাক্সেসটা আছে। নিয়ে যাই, চলুন। রুম রেডি হতে আরো বেশ খানিকক্ষণ সময় নেবে, ততক্ষণ কমন জায়গাগুলো দেখে নিই। এই ডান দিকে হচ্ছে ওনাদের স্পাটা, কেরা স্পা বলে। দিস ইজ দ্য ফাংশনাল স্পা। রিসেপশনে এই রেড চার্ট পেয়ে যাবেন, এবং এই স্পা থেকে সিঁড়ি দিয়ে নেমে এলেই এইখানে হচ্ছে এই কমন লনটা। অপূর্ব সবুজে ঘেরা এই লন এরিয়াটা। আমাদের যে রুম সেখান থেকে এই লনটা পায়ে হেঁটে বেরিয়ে আসা যায়। এখানে চেয়ার দিয়ে বেশ সুন্দর করে সাজানো, পিছনে এই গোটা বিল্ডিংটা দেখা যাচ্ছে। একটা জিনিস বলেই রাখি, মানে নতুন যে ঝকঝকে হোটেল যেগুলো এখন ধরুন সদ্য তৈরি হয়েছে, তার সঙ্গে কিন্তু এগুলোর মিল পাবেন না। বিল্ডিংয়ের পিছন দিকটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো একটু পুরনো ভিনটেজ বাড়ি মতো, যেগুলোকে অনেকটা রেনোভেশন করে সারিয়ে সুরিয়ে এনারা হোটেলে কনভার্ট করেছে। আর হোটেলে এসে এই জিনিসটি দেখে আমার সব থেকে মজা হলো, নো অ্যালকোহল অ্যালাউড অন দিস প্রেমিসেস। খুব ভালো, যার দরকার বাইরে গিয়ে খাও, হোটেলে মদ্যপান চলবে না। আর এই হচ্ছে সেই স্প্রলিং লন, দোলনা, বসবার জায়গা। এখন তো খানিক মেঘলা, খানিকটা আবার পরিষ্কারও। তো গোটা যে ভ্যালির ভিউটা এখান থেকে দারুণ সুন্দরভাবে আসছে। এই দেখুন শুধু সামনেটা, কি অপূর্ব না?
আর ওপেন এরিয়া কিন্তু এখানেই শেষ নয়, এই পাথওয়ে বরাবর হেঁটে গেলে আর একটা দিকও আছে, আপনাদের দেখাই। এই ডান দিকে একটা সুন্দর বসবার জায়গা, আবার এই যে প্রতিটা রুম, এগুলো আবার একটা অন্য ক্যাটাগরির রুম, মানে লন অ্যাক্সেস দিয়ে রুম। রুম নাম্বার 103, 102 আর 101, এগুলোয় আপনার একটা প্রাইভেট লনই আছে। এই তো লনে বসলেন, লন থেকে সোজা তাকালে এরকম ব্রেথ টেকিং দার্জিলিং ভ্যালির ভিউ পাবেন একটা। এদিকে আবার একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে, দোলনা, স্লিপ আর অন্য কিছু। এইদিকে প্রপার্টিটা শেষ, আবার এদিক থেকে উঠে রিসেপশনের দিকে চলে যাওয়া যায়। ঘড়িতে বাজে 1:35, এখন রুম রেডি হলো। আমাদের অ্যালট করা হয়েছে রুম নাম্বার 104, যেরকম বললাম ভিউ রুম উইথ ব্যালকনি অ্যান্ড প্রাইভেট লন অ্যাক্সেস। দোতলা নিচে রিসেপশন থেকে এইরকম কিছুটা করিডোর এরিয়াসগুলো নিচে। হ্যাঁ, মহল রোড 1874, ভাবুন কীরকম ছিল সেই সময়, তাই ভাবি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পাসিং থ্রু দ্য মেইন স্ট্রিট অফ আ হিল ভিলেজ, লেডি ক্যারিং ইংলিশম্যান অন হিল। কত রকম সব ইতিহাস এই জায়গাটাকে ঘিরে। আমাদের কিন্তু আরও একটা তলা নিচে যেতে হবে। এইটা হচ্ছে -2 লেভেল বলতে পারেন। এখানেও সামনেটা বেশ সুন্দর বসবার জায়গা, কমন এরিয়াগুলো যেরকম হয় উড়ানের সমস্ত হোটেলের মতোই খুব প্রিমিয়াম। এই হচ্ছে আমাদের অ্যালটেড রুম, রুম নাম্বার 104। আপনাদের একটা রুম ট্যুর দিয়ে নিই। রুমটা প্রথমে ঢুকেই যেটা মনে হচ্ছে, আয়তনগতভাবে বিরাট একটা বড় নয়, যেরকম এর আগেও আমরা যখন রিভিউ করতে এলাম তখনই দেখলাম। একটা কিং সাইজের বেড আছে, পিছনটা বেশ সুন্দরভাবে একটা ব্যাক সাপোর্ট করা, একদম প্রায় সিলিং অবধি। এদিকে একটা বড় জানালা, এখান থেকে তো ন্যাচারালি ভ্যালির ভিউ পাবেন। অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যায়, কারণ এদিকে আর কোনো অবস্ট্রাকশন নেই, সামনে কোনো উঁচু বিল্ডিং নেই, গাছ নেই, কিচ্ছু নেই। ডান দিকে আছে হচ্ছে টিভি, দুদিকে দুটো সাইড টেবিল আছে, পেন্টিং এবং বিভিন্ন আলো দিয়ে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানো। এখানে ইন্টারকমের ফেসিলিটি আছে, ভায়া উইচ ইউ ক্যান কানেক্ট টু রিসেপশন, রেস্টুরেন্ট, স্পা, সবার নাম্বার দেয়া। আর এই গোটা প্রপার্টিটা কিন্তু ওয়াইফাই এনেবলড। আমরা এসেই ওয়াইফাইতে কানেক্ট করেছি, অ্যান্ড দিস ইজ আ ফাংশনাল ওয়াইফাই, ওই নামকে বাঁচতে ওয়াইফাই নয়। এদিকে একটা বড় ওয়ার্ড্রব আছে, পুরনো বেশ একটা কাঠের ওয়ার্ড্রব। এখানে ওনারা অ্যামিনিটিজ অনুযায়ী সবই দিয়েছেন, ইলেকট্রিক কেটেল, দুটো সিল্ড মিনারেল ওয়াটারের বটল, চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম, দুটো কাঁচের গ্লাস, কাপ, স্টারার, সব কিছু আছে। এখানে লন্ড্রির ফেসিলিটি আছে, যদি জামা কাপড় কাচানোর কারোর প্রয়োজন পড়ে ব্যবহার করতে পারেন। দুটো স্লিপার দিয়েছিল। ওয়াশরুমটা একটু পরে আসছি, তার আগে মূল যেটা হাইলাইট এই রুমের সেটা হচ্ছে এর প্রাইভেট লন অ্যাক্সেস, সেটা একটু দেখিয়ে দিই। এই তো রুমের ভিতরটা, এই বেডের এরিয়াটা, এখান থেকে এক পা বেরোবেন, এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যালকনি, এবং দিস লিডস টু দি লন, যেটা এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম বাইরে থেকে। কিছুটা এরকম ব্যালকনিটা। এখন তো এদিকটা ভ্যালিটা গোটাটা কুয়াশা এবং মেঘে ঘেরা, কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি সকালে কালকে একটু বেটার ভিউ পাবো। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটা বড় কম্পেয়ার টু দ্য রুম, মানে খুবই ভালো ওয়াশরুমটা। বড় একটা আয়না, এদিকে ওয়েস্টার্ন টয়লেট পাবেন, গিজার পাবেন, একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া, আর কিট অ্যাজ এক্সপেক্টেড সমস্ত কিছুই দিয়েছেন। যা দেখতে পাচ্ছি, কোম্ব, টুথব্রাশ, টুথপেস্ট, শাওয়ার ক্যাপ, ডিসপোজাল ব্যাগ, সব কিছুই আছে। লাইটসও আছে, ভালো। টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন পর্দাটা একটু সরাই, আর এই দার্জিলিংয়ের ভ্যালির ভিউটা একটু এনজয় করি। এই রুমগুলো বোঝাই যাচ্ছে রেনোভেট করে এই জায়গায় এসছে। এখন মডার্ন হোটেলে এরকম কাঠের জানালা, তাতে আবার নিচে ছিটকানি, এইসবের তো সিস্টেম থাকে না। একটা যেটা পজিটিভ অ্যাসপেক্ট দেখছি সেটা হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আমাদের বিভিন্ন জায়গায় দার্জিলিংয়ে ঘুরে মনে হয়েছে অনেক রুম খুব স্টাফি লাগে, কারণ কোথাও তো কোনো জানালা যদি না আপনি খুলতে পারেন, রাত্রিবেলা পোকা ঢোকে। এখানে এই ছোট্ট যে ভেন্ট করা, এটা দিয়ে কিন্তু ঘরে হাওয়াটা ভালো মতো পাস করছে। আচ্ছা, এই হোটেলটির রুম রেটের ব্যাপারে এবার একটু ধারণা দেওয়া যাক। যারা আপনারা অফ সিজনে যাবেন, মোটামুটি 3,500 টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাওয়া যায়, স্টার্টিং রেঞ্জ বললাম ব্রেকফাস্ট সমেত। এবং পিক সিজনে এখানে ঘরের ভাড়া হয়ে যায় 6,500 থেকে 7,000 টাকা প্রতিদিন, ইনক্লুডিং ব্রেকফাস্ট। যাই হোক, আপনাদের তো হোটেলটা ঘুরিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমায় যদি ইম্পার্শিয়ালি রেট করতে বলেন এই হোটেলটার শুধু রুমটুকুকে, তাহলে এই রুমটা 10-এর মধ্যে 7.5-8 পায়।
তবে এটা 10-এর মধ্যে 9 বা 8:30 হয়ে যাচ্ছে এই হোটেলের গোটা প্রেমাইসটার জন্য, এই প্রাইভেট লন অ্যাক্সেসটার জন্য, এই ওপেন গ্রিন এরিয়াটার জন্য, যা দার্জিলিং এর যদি একদম চৌরাস্তার ধারে কোথাও থাকেন পাওয়া একটু মুশকিল। পাবেন না এমনটা নয়, ধরুন এর আগে আমি লুনারে থেকেছি, ডেকেলিং এ থেকেছি, অলিভে থেকেছি, এত ওপেন স্পেসটাই নেই। মানে হোটেল বিল্ডিং বা হোটেল রুমগুলো হয়তো আরো পশ, আরো নিট অ্যান্ড ক্লিন, এখানে সেই ব্যাপারটা হয়তো একটু কম, বা রুমের আয়তন ছোট। 2 মানুষের জন্যই কিন্তু এই রুমগুলো ভালো, মানে এখানে একজন তৃতীয় ব্যক্তি থাকলে গাদাগাদি হবে। ঘড়িতে বাজে দুপুর 3:45। আমরা আসবার পরে লাঞ্চ করবার সুযোগ হয়নি আমার বা শুভ্রজিৎ কারুরই। এবার একটু দার্জিলিং পায়ে হেঁটে ঘুরতে বেরোচ্ছি। আমাদের এখান থেকে মল রোডটা যদিও ডিস্টেন্স ওয়াইজ খুব কম, হয়তো 250 মিটার মতো হবে টিটোরিয়ার ওই জাংশনটা, তবে আপহিল চড়াই, একবার ওঠানামা করলেই দম বেরিয়ে যাবে। আর আমাদের 2 তলা নিচে রুম, তো এই সিঁড়ি ভাঙলেও একটু দমের সমস্যা হয়। দারুণ মেঘলা পরিবেশ, ঠান্ডা ভালো আছে, মানে আমি একটু আন্ডার এস্টিমেটই করছিলাম এই সময়টা, বাট এই ধরুন এখন সেপ্টেম্বরের ফার্স্ট উইক, দেখতেই পাচ্ছেন আমার ডেক্যাথলনের ওই মোটা ফ্লিসের জ্যাকেট পরতে হচ্ছে দুপুর বেলাতে। রাত্রিবেলা আর একটু ঠান্ডা বাড়বে, টুপিটুকু লাগছে না, গ্লাভস টাভস লাগছে না। তবে পুজোর সময় বা নভেম্বরে যারা আসবেন ভালো মতো কিন্তু শীতবস্ত্র আনবেন, দের ইজ আ নিড ফর ইট। এইরকম রাস্তা কিছুটা হোটেলের বাইরে। শুভ্রজিৎ কেমন লাগছে? মানে আমি সিরিয়াসলি জানছি, মানে আর ইউ এনজয়িং? কিছু চেঞ্জেস মনে হচ্ছে তুই যা দেখে গেছিলি? সে তো 18 বছর আগে আমি দেখেছি, ওটার সাথে তো কোনো কিছুই লিঙ্ক নেই, মানে কিছু মিল নেই। হ্যাঁ, বাট এনজয়মেন্টের থেকে বড় কথা যে ওয়েদারটা, তারপরে অ্যাম্বিয়েন্সটা, এটাই আর কি মানে লোককে আর কি আকৃষ্ট করবে। এই অফ সিজনে আসলে যেরকম হোটেলের ভাড়া কম, গাড়ি ঘোড়ার ডিমান্ড কম, আরেকটা জিনিস যেটা কম সেটা হচ্ছে খাবার জায়গায় ভিড় নেই। এখন আমি যাব, দেখবেন আমি গ্লেনারিস কেভেন্টার্স দেখাবো, কোনো জায়গাতেই কোনো ভিড় পাবেন না, মানে প্রায় কোথাও কোনো লোকই নেই। তবে যেটা সারপ্রাইজড হলাম যে যদিও উইকেন্ড অবশ্যই, বাট উড়ান নির্বাণাতে কিন্তু রুমস কিছুই নেই আর, মানে টপ ফ্লোরের যে রুমগুলো সেগুলো সব সোল্ড আউট। ওনারা ওই জন্য আমাদের চাইলেও দিতে পারেননি আর কি। এইরকম ঢালের রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এলাম। আমাদের ঠিক আছে, আমরা ইয়াং ছেলে, খুব একটা কিছু প্রবলেম নেই, বাট বয়স্ক লোকেদের জন্য এই হোটেলটা আমি একদমই রেকমেন্ড করব না। শ্বাসের সমস্যা বা যাদের হাঁটুর সমস্যা আছে, প্লিজ অ্যাভয়েড উড়ান নির্বাণা। তার থেকে আমি বলবো এই মাস্কাটেলের এই প্রপার্টিটা অনেক বেটার। ফাইনালি হ্যাভ রিচ চৌরাস্তা। 250 মিটার আসতে যান বেরিয়ে গেল। চৌরাস্তাতে ভিড়ভাট্টা নেই বললেই চলে। যাদের দেখছি তারাও লোকালাইট, টুরিস্ট এই সময় একদমই নেই প্রায়। তবে হ্যাঁ জানিস, আসার সময় কিছু ফরেন টুরিস্ট দেখলাম, মানে যারা আসার সময় বলছে কিছু ফরেন টুরিস্ট চোখে পড়লো। হ্যাঁ, বসেছিল। সব সময়ের জন্য স্প্রলিং হ্যাপেনিং একটা জায়গা। আর নতুন করে কি পরিচয় করাবো বলুন এই জায়গাটার সাথে, অসাধারণ। এবার শুভ্রজিতের দার্জিলিংকে চিনে নেওয়ার পালা। আমরা ফিয়েস্টা এবং আরাকে পাশে রেখে এগোচ্ছি গ্লেনারিজ এবং কেভেন্টার্সের দিকে। যা শুভ্রজিৎ, ছাতা নেওয়া হলো না। বর্ষার দার্জিলিং এ এলাম, এদিকে ছাতা ফেলে এসছি। ছি ছি ছি। আর এই সেই পাইন রিজ হোটেল শুভ্রজিৎ, যাকে ঘিরে বহু গল্প আছে অ্যাবাউট দিস হোটেল বিং হন্টেড। তবে যারা এখানে থেকেছে, আমি আগে অনেক ভিডিওতে আমার অনেক দর্শক বলেছেন যে প্রচুর লোক থাকে এবং এটা যে গল্প, এটার কোনো সত্যতা নেই, সেটা তারাই বারবার যাচাই করে দিয়েছে। আমার দোকানপালা তাদের সব শীতের পোশাকের পসরা নিয়ে বসে গেছে। দারুণ কালেকশনস। পুজোর সময় যারা আসবেন, ভাবছেন শীতবস্ত্র কিনবেন, প্রচুর প্রচুর অপশনস। আচ্ছা, এবার নতুন এসে দেখলাম এই দার্জিলিং এর এই অসম্ভব সুন্দর যে এখানের এই কালেকশন অফ ইটারিজ এন্ড এভরিথিং এলস। ফ্লোরিজ ইজ এ নিউ এডিশন। ইংলিশ ব্রেকফাস্ট এখানে ওনারা সার্ভ করছে সকাল 7টা থেকে রাত 11টা অবধি। ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 11টা, রাত 11টা, টাইমিংটা ভুল দিয়েছে, সকাল 11টা হওয়ার কথা। যাই হোক, এখানে ইংলিশ ব্রেকফাস্ট পাবেন। মানে এই যে সকালবেলা একটা ম্যাড রাশ হয় গ্লেনারিজ এবং কেভেন্টার্সে, সেটার থেকে বাঁচার জন্য এই ফ্লোরিজটা একটা নতুন অপশন। আমাদের হোটেল থেকে হেঁটেই মিনিট 5-6 নিল, পৌঁছে গেছি গ্লেনারিজের কাছে। উল্টো দিকে এই সেই বিখ্যাত অলিভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট,
যেখানে আমরা ছিলাম এর থেকে ভালো লোকেশন আর কিছু হতে পারে না দার্জিলিংয়ে। আর এইখানে ছবি তোলার হিড়িক। আশা করা যায় এই নন পিক সিজনে গ্লেনারিস খালি পাওয়া যাবে। ভিতরে যাই চলুন, পরে আবার বিকেলে কেক আর পেস্ট্রি কিনতে আসি। কেভেন্টার্সের ওই ছাদ দেয়। কি ভালো লাগছে দেখুন গ্লেনারিসের জানলাটা থেকে বাইরেরটা, অপূর্ব অপূর্ব। আচ্ছা, আমাদের প্রথম অর্ডার্ড আইটেম চলে এসছে। আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। এই ফিশ অ্যান্ড চিপস লাস্ট খেয়েছিলাম ইউকেতে, টেমস নদীর ধারে বসে। আবার এখানে খাওয়ার সুযোগ হলো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে মিক্স চাউমিন। আর পেটে জায়গা আছে ভাই ফিশ অ্যান্ড চিপস খাওয়ার পরে? তোর বোধহয় অল্প হবে, খেয়ে দেখি, বাকিটা প্যাক করে নিতে হবে, পরিমাণ অনেকটা। যদিও এটা আগে কতবার বলবার সুযোগ হয়েছে জানি না, তবে এবার কিন্তু সারপ্রাইজিংলি আমাদের মানে যেটা ফিশ অ্যান্ড চিপস ছিল এবং মিক্স চাউমিন ছিল, দুটোই ভালো ছিল। জানি না সেটা রাশ কম থাকবার জন্য কিনা। মানে আমি গ্লেনারিসের খাবার যতবারই খেয়েছি, যাই খেয়েছি বাজেই লেগেছে, বাট সারপ্রাইজিংলি এবার সেই অভিজ্ঞতা হয়নি। আমার মূলত আশা এত কিছুর পরেও, এত বাজে অভিজ্ঞতার পরেও হচ্ছে শুভ্রজিৎকে চেনানোর জন্য। কারণ এরকম মানে কি বলবো, একটা আইকনিক ইটারি তো আর দার্জিলিংয়ে অন্যত্র নেই। তো ভালো হোক খারাপ হোক, একটা টুকটাক কিছু খাবার জন্য আসা যায়। আর তার উপর এরকম সুন্দর ফটোগ্রাফিক জোন সারা এই গ্লেনারিস জুড়ে। যাই হোক, মোদ্দা কথা ভালো লাগলো। এবার ডিসঅ্যাপয়েন্টেড একদমই নয়, বরং মানে একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে ফিরছি। ভালোই লাগলো খাবার। যাই হোক, এবার এই ভিডিওটি শেষ করবার পালা। আশা করি আমার সঙ্গে কলকাতা থেকে দার্জিলিং আসা, দার্জিলিং ঘুরে দেখা, হোটেলের রিভিউ সমস্তটা দেখে আপনারা এনজয় করলেন। এই যে পর্বে যে হোটেল দেখিয়েছি, যে ড্রাইভার দেখিয়েছি, তাদের সরাসরি কন্ট্যাক্ট খুব স্বাভাবিক কারণেই থাকবে না, কারণ এটা গোটাটাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মারফতে আয়োজন করা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মাঝে মাঝে আমি বারবার সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। আপনার দরকার মতো ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং আজকে আমার এই কাজটি দেখে যদি আপনারা এনজয় করে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি দার্জিলিং, কার্শিয়াং এবং উত্তরবঙ্গ ঘোরার আরও নানা গল্প নিয়ে এই চ্যানেলে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।